আমাদের লাস্ট অঙ্ক নিয়ে একটু কথা বলে নেই, তারপরে আমরা নতুন চ্যাপ্টারে যাব। তো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমি আজকে ফার্দার কিছু বলবো না, ওটা আগের ক্লাসের রেকর্ডিং এ পেয়ে যাবা। আমাদের আসলে কি এখানে দু ধরনের অঙ্কটার ভিতরে দু রকমের কস্টিং ছিল। যদি আমি প্রোডাক্টটাকে বানাতে যাই এক ধরনের কস্টিং ছিল, আর কিনতে গেলে একরকম কস্টিং। এখানে আসলে অ্যানাল ওড এ অ্যানাল ওড বি এই দুটা সমষ্টি হচ্ছে কিন্তু একটা কস্টিং, যেটা সেই কস্টিং এবং তার সাথে একটা এডিশনাল ভেরিয়েবল কস্ট আসবে। তার মানে এখানে একটা জিনিস তোমাদের মানে ছোটখাটো ভুল হতে পারে বলে আসলে এটা আবার রিপিট করছি। যেমন এখানে আমি ভেরিয়েবল কস্টিং পেলাম হচ্ছে -0.4x। কস্টিং মানে কিন্তু সবসময় আমরা কি জানি, সেটা নেগেটিভ। তো আমরা যখন হিসাব করব তখন আমরা এই যে এটা কিন্তু একটা কস্টিং ছিল, ইনিশিয়াল কস্টিং, মেবি এটা স্যালভেজ ভ্যালু, ফিউচার ভ্যালু যেহেতু, এটা আবার কিন্তু একটা অপারেটিং কস্টিং, এটাও একটা 3 বছর পরে একটা কস্টিং ছিল, সেটাকে আমরা অ্যানুয়ালি কনভার্ট করেছি। এখন আমরা যখন এটা সাম আপ করব তখন এইগুলার যেই যে সাইন আছে সেভাবেই সাইন গুলাকে রেখে দিব। তার সাথে অতিরিক্ত ভাবে আমাদের যোগ হবে কি, যোগ বলতে আসলে যোগ না, এটা বিয়োগ বলা যেতে পারে, যে 0.4x এটা কিন্তু আসলে নেগেটিভ কস্টিং 0.4x। এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করি জিনিসটা আমার মনে হয় না খুব বেশি কমপ্লিকেটেড হবে। ঠিক আছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমি যদি লাইনটা একটু লিখে দেই, ওভারঅল যা যা আছে বলা যেতে পারে অ্যানুয়াল ওড এ এর ভিতরে যা যা আছে সেই কস্টে যেভাবে আছে সেভাবে, এবং তার সাথে যদি আমরা অ্যাড করে দেই বি, তাহলে কিন্তু সবগুলা কস্টিং এর মধ্যে চলে আসলো পজিটিভ নেগেটিভ, এবং তার সাথে 0.4x এটা থাকলো আমাদের। এবং আমাদের এখানে মনে হয় একটা প্রোডাক্ট প্রতি বছর যদি আমি কিনি সেক্ষেত্রে একটা কস্টিং ছিল, এবং সেই কস্টিংটা নিয়ার অ্যাবাউট 3.5 ডলার, 3.5x। হ্যাঁ, এটা যেহেতু কস্টিং নেগেটিভ, এইভাবে যদি আমরা অ্যানালাইসিসটা করি আমাদের ভুল হবে না, না হলে পজিটিভ নেগেটিভে একটা ঘাপলার মধ্যে তোমরা পড়ে যেতে পারো। ঠিক আছে, এইটাই আসলে বলার জন্যই আসলে আজকে ক্লাসটা আগেই বলেছি, তারপর আজকে আরো ক্লিয়ার করে দিলাম, কারণ গত ক্লাসে আমার রেকর্ডিং এ মনে হলো কথাগুলো অ্যাপ্রোপ্রিয়েট নাই, কেন যেন আমার কাছে মনে হলো, এই জন্য আমি এটাকে আবার একটু বলছি। দেখো এবার মিলেছে কিনা, দেখো আমি যে লাইনটা লিখেছি এবার যদি এটা মিলে যায়, মোট কথা যেই কস্টিং গুলা যেভাবে আছে সেভাবেই সেটাকে আমরা অ্যানালাইসিস বা এটাকে ফর্মুলাইজ করছি। আমরা কি বুঝতে পারলাম? দেখো এখানে যে অংশটা হয়েছে, আমরা ফাইনালি এক্স এর ভ্যালু বের করে আমরা এত কোয়ান্টিটি পাচ্ছি, এবং এটা মেক অর বাই এর মতো একটা পোর্শন, যে আমরা যদি এই কোয়ান্টিটি বেশি হয় তাহলে আমরা মেক করব, আর যদি কম হয় তাহলে হচ্ছে আমরা আমরা বাই করব, মানে কিনে আনবো, এরকম আর কি। ঠিক আছে, তো ব্রেক ইভেনে আসলে এগুলা বলা হয়েছে, তোমরা একটা এক্সারসাইজের কিছু অঙ্ক দেখবা, ওটা দেখে আরো ক্লিয়ার হবে। আর আমি স্লাইডটা যখন দিব, এটা স্লাইড দেইনি, এটার সাথে এক্সারসাইজের কিছু ম্যাথমেটিক্স আমি অ্যাড করে দিব না। তো এটা শেষ, আমরা ইয়েতে চলে যাব আর কি। তো বেনিফিট কস্ট রেশিও, যেটা বেনিফিট মানে কি বলতো, বেনিফিট মানে কি বলতে পারো? আয় স্যার, মানে লভ্যাংশ লাভ বেশি। স্যার, লাভ, প্রফিট, প্রফিট টাইপের। প্রফিট, হ্যাঁ, মানে একটা সুবিধা। জি স্যার, আর সুবিধা। রেশিও বেনিফিট কস্ট মানে কি বলতো? মানে স্যার এই কষ্টটা, মানে এই খরচটার জন্য আমার কি রকম সুবিধা বা কি রকম মানে সুবিধা। মোট কথা কস্ট মানে হচ্ছে খরচ, সোজা জি কথায় স্যার। যদি বলি খরচ। এই রেশিওটা আসলে আমরা প্রাইভেট কোম্পানি নিয়ে খুব এগুলা নিয়ে মাথা ঘামাই না, কারণ প্রাইভেট কোম্পানি সবসময় চিন্তা করে প্রফিট কিভাবে বাড়ানো যায়। জি বাট স্যার। ফর দা পাবলিক অর্গানাইজেশন, যেমন সরকার, সরকার কোনো প্রজেক্ট যখন অ্যানালাইসিস করে তাদের মাথায় এই ধরনের জিনিসগুলো একটু
কম কাজ করে তাদের মাথায়, তারা জিনিসটাকে এইভাবে চিন্তা করে যে যেটুকু আমি টাকা ইনভেস্ট করছি বা খরচ করছি সেই টাকাটা পেলে আমরা খুশি, কারণ ওই টাকাটা তো জনগণের, আর আমরা জনগণের জন্যই কাজটা করছি। কিন্তু এমন প্রজেক্ট করা যাবে না যে এই প্রজেক্টে আমি টাকাটা দিলাম, তার থেকে ওই টাকাটা পেতে আমার অনেক সময় লাগবে। কারণ যেমন আমি যদি সরকারি কোনো প্রজেক্টের কথা বলি, সরকার কি করে, একটা প্রজেক্টের জন্য মনে করো প্রতি বছর ব্যাংক থেকে লোন নিচ্ছে। ব্যাংকটা কার? ব্যাংকটা সরকার নিজের না? এখন ব্যাংক যদি নিজের ব্যাংক থেকে লোন নেয়, তাহলে তো সেই টাকা তাকে দিতে গেলে যেহেতু একটা ইন্টারেস্ট রেট হতে পারে, সেই ইন্টারেস্ট রেটের অতিরিক্ত যে অংশটা, মনে করো যে 10% হচ্ছে সরকারি রুলস ছিল মানে সবাইকে লোন নিতে হলে, তো দেখা যাবে 10%-এর মধ্যে 5% হচ্ছে ওই প্রজেক্ট থেকে নিবে, আর 5% সরকার ভর্তুকি দেয়। তো এরকম ভাবে অ্যানালাইসিস করে তারা দেখে যে কিভাবে আমার প্রসেসটাকে অপটিমাইজ করে কস্টিং কমানো যায়, বা ওভারঅল আমাদের একটা রেশিও করে দেখে যে বেনিফিট আর কস্টের রেশিও একটা অ্যানালাইসিস করে দেখে যে এই রেশিওটা যদি একবারে অপটিমাম একটা লেভেলে থাকে, তাহলে আমরা বলতে পারি যে না, আমার প্রসেসটা উড। তার মানে খুব সহজ ভাষায় যদি বলি, আমাদের কস্টিং যদি হয় 1 মিলিয়ন, কস্টিং হচ্ছে এখানে B/C, বি মানে হচ্ছে বেনিফিট, সি মানে কি কস্ট। তো কস্টিং যদি হয় হচ্ছে আমাদের 1 মিলিয়ন, আর আমাদের যদি বেনিফিটও হয় 1 মিলিয়ন, তাহলে রেশিও কত হবে? 1 1 না? এই বেনিফিট কস্ট রেশিওতে আমাদের আয় যেটুকু, আমাদের আসলে বেনিফিট যেটুকু হয়েছে আর কস্টিংও যদি সেম হয়, আমরা ধরে নিতে পারি যে আমাদের প্রজেক্টটা গুড। মানে এটা সরকারি প্রজেক্টের কথা বলছি, এটা প্রাইভেট সেক্টরে এগুলা এইভাবে নিয়ে তারা চিন্তা করে না। মানে পাবলিক অর্গানাইজেশন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো নিয়ে খুব বেশি তারা চিন্তা করে যে কিভাবে কি অ্যানালাইসিস করা যায়। দেখো এই যে বলছে while evaluating public alternatives, যেমন এলাকা ভিত্তিক বিভিন্ন ছোট ছোট ব্রিজ তৈরি হতে পারে, রোডস তৈরি হতে পারে, কালভার্ট তৈরি হতে পারে, ড্যাম তৈরি হতে পারে। তো এই ধরনের যখন জিনিসগুলা সরকার তৈরি করার চেষ্টা করে, ওইটাতে কিন্তু অনেক ধরনের তারা অ্যানালাইসিস চিন্তা করে যে তারা আসলে এটাতে লাভ কি হবে, বা একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করা কিন্তু উচিত। আমি ব্যক্তিগতভাবে সরকারি চাকরি করি নাই, বা আমি এই ধরনের সাথে যুক্ত না প্রজেক্টের সাথে, আমি জানি না এ ধরনের অ্যানালাইসিস আসলে হয় কিনা। তবে সারা বিশ্বের যত পাবলিক অর্গানাইজেশন আছে, তারা বিভিন্ন ইনভেস্টমেন্টের আগে বা যে কোনো ধরনের এই ধরনের রাস্তা ব্রিজ এগুলো বানানোর আগে তারা কিন্তু এই ধরনের অ্যানালাইসিসটা করে যে এখানে বেনিফিটটা কত আর কস্টটা কত, এবং এই কস্টটা ওভারঅল আমাদের কতদিনের মধ্যে আমরা বেনিফিটে কনভার্ট করতে পারবো, রেভিনিউ কেমন হচ্ছে, এরকম অনেকগুলা জিনিস। শুধু বেনিফিট মানে আয়রা হতে পারে, ইনডিরেক্ট বেনিফিটও কিছু আছে। যেমন মনে করো এমন একটা ব্যবস্থা আমরা করলাম, যেমন পদ্মা ব্রিজের কথাই যদি বলি, এইটা প্রজেক্টটা যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের মংলা পোর্টের থেকেও আমাদের ট্রানজেকশন অনেক বাড়বে। বাংলাদেশের অনেক মানুষই বা এখন কিন্তু চট্টগ্রাম কেন্দ্রিক আমরা, কেন? কারণ চট্টগ্রাম থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। মংলা পোর্টেতে যদি অ্যাভেলেবেল হয়ে যায়, এবং চট্টগ্রাম পোর্টে এমন হয় অনেক সময় কিন্তু বটল নেক হয়ে যায়, কিন্তু যদি পদ্মা ব্রিজ হয়ে যায়, তখন ঢাকার সাথে পদ্মা সেতু দিয়ে আসলে মনে হয় না খুব বেশি প্রেসার পড়বে, রাস্তার ট্রান্সপোর্টেশনে খুব বেশি সমস্যা হবে না। তখন কিন্তু হয়তোবা মংলা পোর্টে আমাদের আর্নিং বাড়তে পারে, তাই না? কারণ বিভিন্ন পণ্য আসলে সেখানে ট্যাক্সের একটা বিশাল আর্নিং হতে পারে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন প্রজেক্ট আছে। ইভেন পদ্মা ব্রিজের জন্য একটা কস্টিং হচ্ছে নিয়ার অ্যাবাউট কত জানো, কত হাজার কোটি টাকা, 25,000 কোটি টাকা মনে হয়, তাই না? তো এই 25,000 কোটি টাকা যদি হয়, বা আগের কথা যদি বলি যমুনা সেতু, যমুনা সেতুতে রিসেন্টলি কারা গিয়েছো? মানে রিসেন্টলি বলতে যেটা বলা যায় যে স্যার 18 লাস্টে দিয়ে গেছিলাম। 18 লাস্টে দিয়ে গেছো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি খুব ছোটবেলায় গিয়েছি, তখনকার সময় যেরকম মানে টোলের যে ফিটা নিত গাড়ির জন্য, এখন প্রবাবলি একটু কমিয়ে দিয়েছে। যারা উত্তরবঙ্গের লোক তারা জানবা যে কেন কমিয়ে দিয়েছে। দেখা গেছে কি একটা সার্টেন পিরিয়ডের পরে তাদের হয়তো ওই বেনিফিট কস্ট রেশিও যে টাকাটা হয়তোবা সেটা উঠে গেছে। এই জন্য টোলের প্রাইসিংটা অনেক সময় কমিয়ে দেয়, অনেক সময় একবারে বন্ধই করে দেয়। আরো কিছু জিনিস বলি, দেখো ঢাকা শহরকে নিয়ে রিসেন্টলি কিছু বিগেস্ট মেগা প্রজেক্ট বলা যায়, বিগেস্ট না, মেগা প্রজেক্ট চলছে, যেমন মেট্রো রেল প্রজেক্ট,
তারপরে বিআরটি চলছে। তোমরা হাউস বিল্ডিং এর দিকে আসলেই দেখেছো নিশ্চয়ই বিআরটি চলছে। এটা গাজীপুর থেকে শুরু করে পুরাটা ওয়ান ওয়ে হবে, মানে ওই ফ্লাইওভারে উঠলে একবারে সরাসরি তারা এয়ারপোর্টে নামবে। এটা তো জানো তোমরা। তো এই ধরনের প্রজেক্টটা কিন্তু আসলে কিভাবে আমাদের আর্নিং বাড়বে, সরকার কিন্তু এটা খরচ করছে, তাই না? এটা হিউজ টাকা খরচ হচ্ছে এবং কোটি প্রতি বছর তোমরা নিউজ পেপারে দেখো বা বিভিন্ন খবরে দেখায় যে এত কোটি টাকা এই বছর বরাদ্দ দেওয়া হলো মেট্রো রেলের জন্য, এত কোটি টাকা হচ্ছে বিআরটির জন্য, পদ্মা সেতুর জন্য এতটা কোটি টাকা, তাই না? তো এই ধরনের অ্যানালাইসিস বা প্রজেক্ট যখন আমাদের হাতে চলে আসবে তখন কিন্তু একটু ডিফিকাল্ট, তাই না? তখন কিন্তু আসলে এস্টিমেশনটা যদি না করি, আগেই যদি আমরা প্রজেক্ট শুরু করে দিই, একটু ডিফিকাল্ট কিন্তু এগুলাকে ডিল করা বা ম্যানেজ করা। আমি কি বোঝাতে পারছি কিনা? তো এই জন্য এই ধরনের প্রজেক্টে সরকারের চিন্তা থাকে এরকম যে আমি যা জনগণের জন্য করছি, আমি যা যেটুকু খরচ সেই টাকাটা আমি কিভাবে তুলবো সেটার একটা ব্যাপার স্যাপার থাকে। হতে পারে সেটা যে তোমার ওই প্রজেক্টের মাধ্যমে তুলবে এমনটা না, অনেক সময় হতে পারে যে তোমার ট্যাক্স বাড়িয়ে দিল। যেমন এটা নিয়ে খুব সমালোচনা রিসেন্টলি হচ্ছে মোবাইল কমিউনিকেশনের, যে এই প্যান্ডেমিকের কারণে আমাদের কমিউনিকেশনের একটা বড় মাধ্যম কিন্তু এখন মোবাইল, এবং এই বছরে বাজেটে কিন্তু মোবাইলের কস্টিং কিন্তু আরো কি হয়েছে, বাড়িয়ে দিয়েছে, যেটা তো জানো নাকি? আমার কথা কি শুনতে জি পাচ্ছ? স্যার। হ্যাঁ। স্যার তো এই যে এটার জি কারণে স্যার, এইভাবে সব কিন্তু কিছু তারা কিছু তুলতে আছে। পারে। আগে যেটা ছিল, যেমন আগে ছিল স্যার ওরা 15%। মনে হয় এইসব ম্যাথ পারে না স্যার। হ্যাঁ। না না না, করে করে স্যার, ওরা মনে করে হয় এইসব ম্যাথ পারে না স্যার, তাহলে স্যার না এরকম না সিদ্ধান্ত নিত না স্যার। না, পারে। স্যার এখন তারা 35% হয়ে গেছে। হ্যাঁ 33% প্রবাবলি পারে, ওরাও করে, ওরা অ্যানালাইসিস করেই ফাইনালি। যেমন এই যে আগেকার অর্থমন্ত্রী যিনি ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, উনি এগুলা খুব এক্সেলেন্ট ভাবে জানতেন। হ্যাঁ, বয়স্ক হয়ে গেছেন এই জন্য একটু কথাবার্তা স্টাইল আলাদা ছিল, বাট উনি এগুলো এক্সেলেন্ট। ওনার মতো এই অর্থনৈতিক নলেজ, ফাইন্যান্সিয়াল নলেজ কারণ ওরকম বাংলাদেশে হাতে গোনা খুব কম। ঠিক আছে। আরো কিছু সেক্টর গুলাতে আসলে আমরা কস্ট বাড়াতে পারি, যেহেতু কথায় কথায় আসলো, মানে কিছু ক্ষেত্রে আমরা আসলে কস্ট বাড়ালে কিছু করার থাকবে না। একটা উদাহরণ দেই। আচ্ছা, আমি জাস্ট সিম্পল ভাবে চিন্তা করো, আমাদের বেসিক নিডস হচ্ছে ইলেকট্রিসিটি, তাই না? তারপর হচ্ছে জি ওয়াটার। এই দুটা কিন্তু বেসিক নিডস। আর ঢাকা শহরের মানুষের জন্য গ্যাস। ঢাকার বাইরে তারা কি করে, সিলিন্ডার ইউজ করে, তাই না? এইভাবে আমি জাস্ট বলি। এখন সরকারের ইলেকট্রিসিটি কিন্তু সরকার নিজস্ব প্ল্যান দিয়ে তৈরি করে এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে দিয়ে তারা প্রডিউস করে, সরকার কিনে নেয় এবং এই ডিস্ট্রিবিউশনটা হয় সরাসরি সরকারি মাধ্যম দিয়ে। এখন অ্যাভারেজে একটা ইলেকট্রিসিটির পার ইউনিট মনে করো মানে ডোমেস্টিক রেটে 4 টাকা, কথার কথা। এখন সরকার যদি আর্নিং বাড়াতে চায়, এটা রেট যদি 5 টাকা করে দেয়, তুমি কি বলবা যে আমি না ইলেকট্রিসিটি আমি নিব না? স্যার। তুমি বলতে পারবা? না ওয়াসার পানির ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। আমরা ঢাকাবাসীদের জন্য আমরা কিন্তু ওয়াসার উপর ডিপেন্ডেন্ট, যতই যাই বলি। হ্যাঁ, আমরা হয়তো বা নিজস্ব কিছু টুকটাক ব্যবস্থা থাকে, ডিপ টিউবওয়েল সামথিং বা এরকম, কিন্তু ঢাকা একটা বিশাল সাপ্লাই চেইন কিন্তু ওয়াসাকে দিয়েই হয়, তাই না? ওয়াটার। তো ওইটারও যদি কস্টিং বাড়িয়ে দেয় মানে ওয়াসা, তাহলে এটা কিন্তু ওয়াসা বা ডেসকো বা এগুলা কিন্তু সরকারি কোম্পানি। তো এদের আর্নিং কিন্তু তারা এভাবে ইনক্রিজ করতে পারে এবং অন্যান্য প্রজেক্টে সেই কস্টিং গুলা দেখাতে পারে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ওভারঅল এইখানে আমরা কিন্তু এইভাবে কস্টিং বা অ্যানালাইসিস গুলো চিন্তা করি। আমরা আসলে সবসময় এটাই চিন্তা করব, সরকারি প্রজেক্ট গুলোতে চিন্তা করা হয় এটাই যে লিস্ট ইকুয়াল টু দা কস্ট, মানে যে অ্যাটলিস্ট কস্টের সমান যেন হয় তাহলে হবে। এখন প্রশ্ন হতে পারে যে তোমাদের স্যার এগুলো পড়িয়ে কি লাভ, স্যার আমরা তো সরকারিতে কি করব? হ্যাঁ, এখন রাইট নাও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের সরকারি খুব জব বেশি কিন্তু নাই, আছে? এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের সরকারি খুব বেশি জব কিন্তু নাই। কিন্তু স্যার ঠিক নিয়ার ফিউচার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের জব আসবে। অলরেডি কিছু ছোট ছোট কোম্পানি তারা কিন্তু আইপি নিচ্ছে,
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিচ্ছে। তো একটা সময়ের পরে তারা কিন্তু মানে দেখা যাবে আই নিবে বা আইপি নিবে গভর্নমেন্ট জব গুলাতে। তোমরা যদি এই নলেজটা থাকে, মজার ব্যাপার হচ্ছে অন্য কোনো টেকনিক্যাল নলেজ, যাদের ইঞ্জিনিয়ারিং নলেজ, তাদের কারো এই নলেজটা থাকে না যদি তারা এমবিএ না করে। এই যে আমি যে টপিকটা এখন পড়াতে যাচ্ছি, এই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, বা আমি যে এন্টার সেমিস্টার ধরে যে কোর্সটা পড়াচ্ছি, এটা হচ্ছে বিজনেসের ভাষায় বলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো এইটা যদি তুমি জানো আর তুমি যদি একটা নীতি নির্ধারক অবস্থানে যাও, তখন কি তুমি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে পারবে না বিভিন্ন প্রজেক্ট নিয়ে? জি স্যার। এবং তখন কিন্তু তুমি একটা ওয়েল প্ল্যান ডিসিশন নিতে পারবা, যেটা আমাদের দেশের সবার জন্য ভালো হবে। ঠিক আছে? এই কারণেই আসলে এটা করা, এবং এই ধরনের অ্যানালাইসিসটা, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা আমাদের আমি বুয়েটে একটা হাসিন স্যারের একটা কোর্স করছিলাম। তো কথায় কথায় স্যারের একটা টপিকের মধ্যেই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের ওই ইন্টারেস্ট রেট বের করার একটা সূত্র ছিল। তো কথায় কথায় উনি এগুলো বলেছেন আমাদেরকে যে দেখেন, আমাদের ছাত্ররা বা বাংলাদেশের আইপি দেরকে আসলে এখনো সরকারিতে নেওয়া হচ্ছে না, কিন্তু যারা যায় ওই জায়গাতে, আমি অসম্মান, উনি এটাই বললেন যে অসম্মান করে আমি বলছি না, কিন্তু অনেক সময় এরকম হয়ে যায় যে তাদের পরিস্থিতি বা অবস্থার কারণে এমন একটা ইয়ে হয়ে যায়, তারা বুঝেই না ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা করা যেতে পারে। ইন্টারেস্ট রেটের সাথে যে রিলেশনটা, তাদের ওই নলেজটা থাকে না, বা তাদের ওই নলেজ গ্যাদারের মানে কনসেপ্টটা অত থাকাটা অত সোজা হয় না। স্বাভাবিকভাবেই যিনি একজন সোশ্যাল সায়েন্সে পড়েছেন, তার এই নলেজটা একটু আসতে কঠিন হবে কিনা, কারণ তার স্ট্র্যাটেজি কিন্তু ডিফারেন্ট, তার একাডেমিক জিনিসটা আলাদা টাইপ। বা যে পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন, সে কিন্তু রাষ্ট্র কিভাবে নিয়ন্ত্রণ করতে সেটা জানেন, কিন্তু টাকা পয়সার ব্যাপারগুলোতে তার নলেজটা ডেফিনেটলি কম। সিমিলারলি তুমি পলিটিক্যাল সায়েন্স জানো না, ঠিক আছে? তো এই জন্য এই ধরনের ডিসিশন মেকিং গুলাতে যদি আমাদের বড় ছেলেপিলেরা যায়, ভালো করবে। এবং উনি বললেন যে ওনার একটা ছাত্র এখন এরকম পর্যায়ে আছেন, উনি পরিবহন সড়ক ও প্রশাসন মন্ত্রণালয়, যেটা ওই যে আহ, ওইখানে মনে হয় আছেন, ওই যে ব্রিজ প্রশাসন যে মন্ত্রণালয়, যেটা যে বনানীতে, ওখানে আছেন। তো উনি বললেন যে এই ধরনের প্রজেক্ট গুলাতে ওরা গিয়ে এখন এমন ওয়েল ডিজাইন করছে, সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস বলবা, যে এখন কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতেও অনেক ইঞ্জিনিয়ার নিচ্ছে, যেটা আগে নিত না, অনেক কম নিত। তো এই জন্য তোমাদের অপরচুনিটি এখানে বাড়বে। আর তাছাড়া কস্টিং অ্যানালাইসিসটা যদি আমরা না শিখি, আমরা বুঝতে পারবো না। ফিজিবিলিটি অ্যানালাইসিস, এটা একটা বড় ডিসিশন আসবে আমাদের। কি আসবে আমাদের? হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস, ফিজিবিলিটি, যে আসলে এটা ফিজিবল কিনা। যাই হোক, তাহলে বুঝতেই পারলাম দুটা রেশিও, কস্ট আর কি বেনিফিট। বেনিফিট উপরে, কস্ট কি হবে নিচে। নিশ্চয়। হ্যাঁ, এখানে এই যে দেখো, মোস্ট অফ দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর প্রজেক্ট, এগুলো কথা অলরেডি বলে ফেলেছি। এবং কিছু প্রজেক্ট আছে বাংলাদেশে, এই ধরনের প্রজেক্ট একটু কম, কিন্তু বাইরের দেশেতে বেশি। বাইরের দেশে অনেক ইউনিভার্সিটি আছে, বাংলাদেশে ইউনিভার্সিটি জেনারেলি দু রকম হয়, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। বাইরের দেশে এমন কিছু ইউনিভার্সিটি আছে, সেগুলো বলে এরকম, কিছু অংশ সরকারি অর্থায়নে, কিছু অংশ পাবলিক অর্থায়নে, পিপিপি বলে। বাংলাদেশেও কিছু প্রতিষ্ঠান এখন এরকম হচ্ছে। ঠিক আছে? পিপিপি মানে প্রাইভেট আর পাবলিকের মধ্যে কিছু সুবিধা অসুবিধা আছে। নীতি নির্ধারণ করে পাবলিক, তো প্রাইভেট চাইলে ডিসিশন মেকিংটা খুব ফাস্ট নিতে পারে, যেটা পাবলিকের ক্ষেত্রে একটু কঠিন। ঠিক আছে? ওগুলোর ভিতরে অত যাবো না। মোট কথা আমরা বিভিন্ন অ্যানালাইসিস করব, যে এই ধরুন পাবলিক সেক্টর গুলাতে, যে আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের আয় বা তাদের বেসিক যে জিনিসগুলো, সেটা কি? তাদের আয়ের উৎস কিন্তু ট্যাক্সেস। দেখো, ট্যাক্স বিশাল একটা আয়ের উৎস। প্রতি বছর আমাদের মানে প্রতি মাসে বেতন থেকে আমাদের হিউজ টাকা ট্যাক্স কাটে। ইভেন তোমার বাবা মা যারা প্যারেন্টস যারা জব করেন, তাদেরও কাটে। এটা স্বাভাবিক। যারা ব্যবসা করেন, তাদেরও বিভিন্ন প্রজেক্ট, সরকারি প্রজেক্টের সাথে কাজ করলে দেখা যায় বিলের একটা পার্সেন্টেজ আগেই কেটে নেয় ট্যাক্স হিসাবে, ট্যাক্সের পেপার দিয়ে দেয়, কিন্তু কেটে নেয়। তো এটা সরকারের একটা বিশাল আয়। পাশাপাশি ফিস আবার কেমন? তুমি একটা সরকারি প্রতিষ্ঠানে গেলা, যেমন পাসপোর্ট বানাতে যাচ্ছ, তাই না? তা পাসপোর্ট বানাতে গেলে তোমাকে হয়তো বা ৩,৫০০ টাকা জমা দিতে হয়। তো এই যে টাকাটা হয়তো পাসপোর্ট প্রোডাকশনের জন্য বা মানে প্রিন্টিং এর জন্য এত কস্টিং হয় না। আদার্স কস্টিংটা কিন্তু তাদের ইনকাম, সেই টাকাটার কিছু অংশ হয়তো বা মেশিন সেট আপ হতে পারে, বা হতে পারে ওই অফিসারদের সুযোগ সুবিধা বা এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ হয়। তুমি এনআইডি হারাই গেছে, এনআইডি আনার জন্য কিন্তু একটা টাকা জমা দিতে হয় তোমাকে। তো এই ধরনের কিছু প্রজেক্টের কথা বলছি, যেমন মাস ট্রান্সপোর্টেশন, যে ট্রান্সপোর্টেশনটা আসলে সবাই ব্যবহার করবে। সরকারি কিছু ট্রান্সপোর্টেশন সিস্টেম কিন্তু অনেক সময় থাকে, যেমন মেট্রো রেল প্রজেক্টটা কিন্তু জেনারেলি সরকারি প্রজেক্ট, তাই না? যেমন রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ের কথা যদি বলি, এটা কিন্তু পুরাটাই সরকারি ট্রেন। বেসরকারি ট্রেন মানে ২-৪টা আছে, খুব কম।
মানে বড় ট্রেন, আন্তনগর ট্রেনের যদি কথা বলি, বেসরকারি ট্রেন মনে হয় 2-4টা, মানে সুবর্ণা মনে হয় বেসরকারি, আর বাকি সবই কিন্তু দেশি বা সরকারি। ওকে, তাই না? আচ্ছা, কারণ এত বড় বড় ট্রেন আসলে কিনে বাংলাদেশ অনেক সময় এক্সেস দেয় না। যেমন সরকারের আরো কিছু প্রজেক্ট আছে, যেমন ইলেকট্রিসিটি বা আদার্স, যেটা বললাম ব্রিজ টানেলস, এটা তো একটা বিশাল আর্নিং এর একটা সোর্স। ঠিক আছে, এটা পারপাস কি হয়, পারপাসটা কি হয় যে আমরা সেফটিতে যেতে পারি, সেফলি আমাদের যেন ইমপ্রুভমেন্ট সেফটি হয়, আমাদের যেন মানে ট্রান্সপোর্টেশন ফ্লোটা বাড়ে। বিআরটি প্রজেক্টের উদ্দেশ্য একই, যে আমাদের ট্রান্সপোর্টেশন ফ্লোটা কি হচ্ছে, বাড়ছে। তারপর এয়ারপোর্টস, যেমন তোমরা মনে হয় প্রবাবলি জানো ঢাকা এয়ারপোর্ট যেটা, সেই এয়ারপোর্টটা কিন্তু অলরেডি এক্সপান্ড করছে। এটা কি জানো তোমরা? ঢাকা এয়ারপোর্টের টার্মিনালটা এক্সপান্ড করছে, এখন তো দুটো জি স্যার। টার্মিনাল, ওটা পিছন সাইডটা ওটা তো পুরাই ওদেরই জায়গা ছিল, ওটা কিছু জায়গা আবার মানুষেরও ছিল, ওগুলো ভূমি অধিগ্রহণ করে এক্সপান্ড করছে। উদ্দেশ্যটা কি, এয়ারপোর্টকে ক্যাপাসিটি আমরা কি করব, বাড়াবো, আর যদি বাড়ায় প্যাসেঞ্জারের সার্ভিস বাড়বে, তাই না? তো এটা একটা হিউজ বিশাল একটা প্রজেক্ট, তুমি গুগল করে দেখো, দেখবে এই ধরনের একটা ইয়ে পাবে। ইভেন পাশাপাশি ওয়াটার রিসোর্সেস, যেমন ওয়াসা তো এমনি পানি আমাদেরকে দিচ্ছেই, তাছাড়া তোমরা এটা জানো কিনা আমি জানি না, ওয়াসার ছোট ছোট এটিএম বুথ আছে যেখানে তুমি ড্রিঙ্কিং ওয়াটার নিতে পারবা, এবং এটা পিউরিফাইড এবং ভালো কোয়ালিটির ওয়াটার। ওখানে এটিএম বুথের মতো, ওখানে তুমি পে করতে হয় একটা কার্ড দিয়ে, এবং কার্ড দিয়ে পে করলে তুমি কিন্তু টাকা পাবা। এবং পাশাপাশি আরো কিছু সরকারি সেচের ব্যবস্থা করা হয়, যেটাকে আমরা এই যে আমাদের ফসলের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ইয়ের ক্ষেত্রে আমরা কাজে লাগে। যেমন আবার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টও করে অনেক সময়। সরকার কি করে, যেসব ওয়াটার গুলা হচ্ছে মানে দূষিত হয়ে গেছে, সেগুলা ট্রিটমেন্ট করে একটা পরিস্থিতিতে নিয়ে যায়, যাতে আমরা সেটা এনভায়রনমেন্টের উপর বেশি ইম্প্যাক্ট না পড়ে। হ্যাঁ, এই ধরনের এমন, যেমন বলো, যেমন বুড়িগঙ্গা নদী, এটা একটা প্রপার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট না হওয়ার কারণে কিন্তু এরকম একটা পর্যায়ে চলে আসছে। কিন্তু আহ বাইরের দেশগুলাতে তারা যে ড্রেনেজ যে ওয়াটার গুলা, সেই ওয়াটার গুলাকে একবারে সুন্দর করে পিউরিফাই করে ওইটাকে আবার ইউজেবল একটা লেভেলে নিয়ে যেতে পারে, সেটা একটা মেথডের মাধ্যমে করে, সেটাকে বলা হয় হচ্ছে ইটিপি। একটু গুগল করে দেখবা ইটিপি। ঠিক আছে, তো এই ধরনের প্রজেক্ট গুলোতে তাহলে আমরা কি করব, খুঁজে দেখবো যে কস্টিংটা আমাদের যেন বেনিফিটের সমান হয়, দ্যাট উইল বি এনাফ। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আমি বলিনি, এই জিনিসটা বন্ড, বন্ড তো মনে হয় চিনো, যেহেতু অ্যাকাউন্টিং পড়েছো। বন্ড চিনি আমরা সবাই, বিভিন্ন বন্ড থাকে সরকারের কাছ থেকে টাকা নিয়ে লেনদেন করা যায়। যেমন একটা খুব বেসিক একটা বন্ড হচ্ছে প্রাইস বন্ড। তুমি 1,000 টাকা একটা প্রাইস বন্ড কিনলা, তুমি যাবা ব্যাংকে, তোমাকে প্রাইস বন্ড দিয়ে দিবে, এবং ওই টাকাটা তো সরকারের কাছে থাকবে, আবার একটা সময় তুমি জমা দিলে তোমাকে আবার 1,000 টাকায় ফেরত দিবে। এই ধরনের কিছু আর্নিং এর সরকারের ব্যবস্থা আছে, যে এই টাকাটা সিকিউরিটি হিসাবে রাখে অনেকে। তো এখানে আরো কিছু ইয়ে আছে, অর্গানাইজেশন বা বিভিন্ন অর্গানাইজেশন পারপাস বা এখানে কম্পারিজন আছে, একটু ওভারঅল ডেসক্রিপটিভ জিনিস হয়ে যাচ্ছে বেশি, তা বলি। যেমন পারপাস যদি বলি আমরা, হুম, পারপাস কি, প্রাইভেট কোম্পানি পারপাসটা কি হয়, প্রফিট ম্যাক্সিমাইজেশন। তাই লস, কস্ট কি হবে, মিনিমাইজেশন। আর পাবলিক অর্গানাইজেশনের টার্গেট কি থাকে, যে মানুষের যেন হেলথ ঠিক থাকে, তারা যেন লাইফের মধ্যে তাদের সিকিউরিটি আসে, তাদের প্রপার্টি যেন সেফ থাকে। প্রফিটটা তাদের ফ্যাক্ট না, তাদেরকে যেন চাকরি দেওয়া যায়, যেই টাকা আছে সেই টাকা দিয়ে যদি অফিসারদের বেতন দেওয়া যায়, দ্যাট উইল বি এনাফ, আমাদের বেশি প্রফিটের দরকার নাই। ঠিক আছে, তারপর হচ্ছে কি, প্রাইভেট সেক্টর কি ইনভেস্টর থাকে, আর পাবলিক সেক্টরে আসলে ইনভেস্টর থাকে না, তারা ট্যাক্সের মাধ্যমে এই টাকাগুলা ব্যবস্থা করে, এবং প্রোভাইড ল্যান্ডার, মানে তারা মানে বিভিন্ন সময় কি করে, লিজ দিয়ে দেয় না, সেই কাজটা করে। পারপাসটা কি, পারপাসটা হচ্ছে মডারেট পারপাস, এখানে আসলে কি মানে ওভারঅল তাদের নিজের কথা চিন্তা করে, এখানে কি কমন পারপাস সবার জন্য। এই দেখো ইলেকট্রিসিটি, আমি যে কথাগুলো বললাম টার্মগুলো সব এখানে আছে, দেখো আমরা যেমন এই যে আমরা ভার্সিটি, আমাদের ভার্সিটির সামনে কিন্তু বেড়িবাঁধ, এটা তো জানো, এবং ওই পাশটা কিন্তু তুরাগ নদী। এটা এই বেড়িবাঁধটা তৈরি করার উদ্দেশ্য ছিল কি, যাতে নদী ভাঙন না হয় এবং বন্যায় যেন ঢাকা শহর তলায় না যায়। এবং ওই পুরাটা রাস্তা যেটা মিরপুর পর্যন্ত পুরোটাই কিন্তু বেড়িবাঁধের রাস্তা, এটা কম বেশি আমরা সবাই জানি। এরকম ফ্লাড কন্ট্রোলের জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা করা, এবং স্পেশাল ভাবে অনেক সময় বিভিন্ন ব্লকের ব্যবস্থা করা হয়, আদার্স কিন্তু টুলসও ব্যবহার করা। উদ্দেশ্যটা কি থাকে, যাতে আমরা
আমাদের পিপল যারা আছে তারা যেন বেটার লাইফ স্ট্যান্ডার্ড লিড করতে পারে, তাদের জীবনযাত্রার মানটা যেন ভালো, তারা সুস্থ থাকে, এই জিনিসগুলা। তবে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন, একই কথাই বললাম, এগুলো সব সরকারের আন্ডারে সবসময় থাকে। আচ্ছা, প্রজেক্টের লাইফ গুলা হয় সরকারি পাবলিক প্রজেক্টে আসলে লাইফ সাইকেল কি হবে, অনেক বেশি হবে, তাই না? যেমন যমুনা ব্রিজ, যমুনা ব্রিজের কি আসলে লাইফ সাইকেল এমন কি হবে যে আর 10 বছর পরে ভেঙে আবার নতুন করে বানাবে, এমনটা না। তারা চিন্তাই করে 100-150 বছর যেন এটা থাকে, অন্তত 50-60 বছর থাকে। যেমন তোমরা যদি ভৈরবে যেয়ে থাকো, ভৈরবের একটা বাংলাদেশের একটা বিখ্যাত ব্রিজ আছে, হার্ডিং ব্রিজ, তাই না? ভৈরবেই তো না, ভৈরব নদীর উপরে কুষ্টিয়া, ওই পাকশি হার্ডিং দিনাজপুর ব্রিজ। স্যার, হ্যাঁ, হার্ডিন ব্রিজ তো দিনাজপুরের ওই না না না, দিকে দিনাজপুর না, যাইতে। এটা মনে হয় দিনাজপুরে যেতে, হ্যাঁ ঠিক আছে, রাস্তা কি, এটা হচ্ছে পাকশি বলা হয়, পাকশি হার্ডিং ব্রিজ আর কি। তো এরকম বিভিন্ন জিনিসগুলো কিন্তু আছে, এগুলো আসলে বিভিন্ন ভাবে, ওটা ঈশ্বর দিতে এক্স্যাক্টলি মনে পড়লো, ঈশ্বর দিতে বলে আর কি। তো এই ধরনের বিভিন্ন ব্রিজ গুলা কিন্তু 100-150 বছরও চলছে। তো এটা সরকারি প্রজেক্টের লাইফ সাইকেল কি হয়, অনেক বেশি হয়। একটা ট্রেন সরকার কিনে নিয়ে আসলে সেটা কিন্তু 20-30 বছর সরকার ওটা ইউজ করে, চালায়, তাই না? এরকম আর কি। আর আরো কিছু কিছু জিনিস বলে নেই, এগুলো রিডিং পড়বা, বুঝতে পারবা আশা করি। যেমন এটা কি বেনিফিশিয়াল কারা হয়, বেনিফিশিয়াল কি হয় আসলে এই ধরনের প্রজেক্টে, বেনিফিশিয়াল হয় কি প্রাইভেটের ক্ষেত্রে প্রাইমারিলি, মানে যারা ইনভেস্ট করেছে তারা, আর এই পাবলিকের ক্ষেত্রে কি হয়, পাবলিক। সাধারণ মানুষ জি হতে স্যার। পারে, ঠিক আছে, সবাই এটা ইউজ করতে পারে। হ্যাঁ, যেমন সরকারি অনেক ধরনের বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন ধরনের রেস্ট হাউস আছে, তোমার যদি এরকম মানে পরিচিতি থাকে তুমি রেস্ট হাউস গুলো কিন্তু ব্যবহার করতে পারবা, খরচও খুব বেশি না। যেমন পর্যটনেরও কিছু মানে ঘোরার ক্ষেত্রে খুব ভালো ভালো মোটেল মোটেল আছে, এগুলো কিন্তু সরকারি, এবং সার্ভিসও খারাপ না, এবং কস্টিংও রিজনেবল, এবং ওখানে মানে প্রেশারটা একবারে কম হয় এমনটা কিন্তু না, ভালোই। তো যাই হোক, এগুলার ব্যাপারে বললাম, এবং এখানে কিছু একটা প্র্যাকটিস জাস্ট ওভারঅল দেখানোর জন্য, বিভিন্ন ধরনের মানে কোনটা কি কস্ট না কি বেনিফিট বা সেই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করবো এই স্লাইডটাতে। তো কস্টের ব্যাপারে যদি বলি, কস্ট হচ্ছে আমাদের, দেখো এখানে বলেছে প্রথমে কস্ট অফ ওয়াটার 10% অ্যানুয়াল ইনক্রিজ, এখন বলতেছে একটা সার্টেন এলাকাতে এটা কস্ট, তার মানে এই প্রথমটাই বুঝতে পারছে এটা কি বেনিফিট, আর কস্টের মধ্যে এটা কি কস্ট। পরে বলছে বন্ড, অ্যানুয়াল ডেপ্ট সার্ভিস এত, তাহলে বন্ডও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা খরচ যদি অন্য দেশের সাথে হয়, তাই না? আচ্ছা, ইউজ অফ ল্যান্ড পেমেন্ট দা পার্কস, এটা হচ্ছে একটা পার্ক তৈরি করার জন্য ল্যান্ড ইউজ করবো, ল্যান্ড ইউজ করলে কি হবে, এটা কি আসলে ওই ল্যান্ডটা আমি অন্য কোনো জায়গায় কাজে লাগাতে কি পারবো, ওটা সরকারি জায়গায়, মনে করো ওই জায়গাটা তুমি একটা পার্ক বানালা, ওই জায়গাটা কি এখন অন্য কিছু করা যাবে, করা যাবে না, এটা কিন্তু আসলে বেনিফিট বলা যায়, বেনিফিটও না অনেক সময়, কারণ হচ্ছে ওটা কনস্ট্রাকশন সাইডের কারণে, কোনো এটাকে বলছি আমরা বেনিফিট না, ডিসবেনিফিট বলছি, কারণ ওই জায়গাটার সাপেক্ষে এটা কিন্তু ডিসবেনিফিট, আবার আর্নিং হলে এটা একটা বেনিফিট বলা যেতে পারে। আচ্ছা, তারপর বলছে প্রপার্টি ভ্যালুস, যে আমাদের যে ভ্যালু আছে সেগুলো কিন্তু দিন দিন কি হয়, ভ্যালু কমে যায়, ভ্যালু কমে গেলে একটা প্রাইসিং এর ব্যাপার আছে, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি হয়, কস্টিং। আমরা যদি কদিন পর ডিপ্রিসিয়েশন পড়বো তখন জিনিসটা ক্লিয়ার হবে। তারপর ওয়াটার সেল করছি, ওয়াটার যদি আমি একজন মানুষের কাছে সেল করি, মানে তাহলে কি হবে, এটা আমার একটা প্রফিট না, বেনিফিট না, ইনক্রিজ দ্য সেলস, আমি যদি ডিস্ট্রিবিউশন বাড়াতে পারি তাহলে সেলস বাড়লে এটা কি হবে, ওয়ান কাইন্ড অফ বেনিফিট। অপারেটিং কস্ট বা মেইনটেনেন্স কস্ট, এটা কি ওয়ান কাইন্ড অফ কস্ট, বা এটা তারপরেও বলা যায় যে এটা যদি আমরা এমন করি যে আহ কি বলা যেতে পারে, যে আমরা যদি অপারেটিং কস্ট বা এগুলো যে কস্টিং হয়, এটা কিন্তু প্রতি বাৎসরিক একটা সরকারি বিভিন্ন কস্টিং থাকে, তো এই কস্টিং কিন্তু ওয়ান কাইন্ড অফ কস্ট। আবার বলতেছে পিক লোড পারচেজ, সেভিং ইন পারচেজ অন দা টিট, এখানে বিভিন্ন কস্টিং গুলো দেওয়া আছে, এগুলো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা। তো এখানে বলতেছে যে সেকেন্ডারি একটা সোর্সের মাধ্যম থেকে আমি একটা জিনিস হয়তোবা আমার কাছ থেকে কেনা হবে, বা আমি এটা বা সেভিং পারচেজ করতে পারবো, সেক্ষেত্রে কি এটা একটা বেনিফিট। তো ওভারঅল এগুলো আসলে কি কোশ্চেন দেখলে আমরা এটা বুঝতে পারলে হবে, একটা উদাহরণ দেওয়ার জন্য দেওয়ার মতো আর কি। তো বেনিফিট কস্ট বুঝতেই পারছি, এখানে টাকা বিভিন্ন লাইফ সাইকেলে থাকবে, যেমন একটু আগে যদি দেখি, এই দেখো এখানে প্রত্যেকটা টাকার বিভিন্ন ধরনের লাইফ সাইকেল দেওয়া আছে, তা লাইফ সাইকেল থাকলে সেটাকে আমরা ম্যানুয়ালি ডিল করা শিখেছি, সেটাকে আমরা তাহলে এইভাবে ডিল করব, যে আমাদের যতগুলো বেনিফিট আছে সেই বেনিফিট গুলাকে একটা
একটা ভার্সনে নিয়ে যাব, মেবি ইট ক্যান বি এ প্রেজেন্ট গ্রোথ, অর মেবি ইট ক্যান বি অ্যানুয়াল গ্রোথ, অর মেবি ইট ক্যান বি এ ফিউচার গ্রোথ। আমার কথা তোমরা বুঝতে পারছো তো না? জি স্যার। আচ্ছা, তো আবার কস্টের ব্যাপারেও তাই, সবগুলা কস্টকে আমরা প্রেজেন্টে কনভার্ট করব, অথবা ফিউচার অথবা অ্যানুয়াল, যে কোনো একটা করলেই হবে। মোট কথা সবগুলাকে একটা স্ট্যান্ডার্ড ইয়েতে নিয়ে যে তারপর আমরা রেশিও করে দেখব এবং করে ফাইনালাইজ করব যে আসলে আমাদের কস্টিংটা বেনিফিট বা কস্টিংটা কেমন হয়। এই যে দেখো, তাহলে বেনিফিট যেটা তার থেকে একটা ডিসবেনিফিট, মানে এটা একটা ওয়ান কাইন্ড ডিসবেনিফিটটা বাদ দিতে হয়। তার মানে আমরা কি পাচ্ছি, উপরে যত বেনিফিট নিচে কস্ট। তো এটার খুব সহজ ভাষায় আগেই বলেছি যে বেনিফিট আর কস্ট যদি সমান হয় তাহলে কি হবে, প্রজেক্টটা আমি কি করব, একসেপ্ট করব। যদি বেনিফিট কস্ট রেশিও 1 এর বড় হয় তখন কিন্তু আমার কস্টের থেকেও বেনিফিট বেশি, স্টিল আমরা প্রজেক্টটা কি করব, সিলেক্ট করব বা ইকোনমিক্যালি জাস্টিফাইড আমরা বলতে পারি। আর যদি বলি বেনিফিট থেকে কস্টই বেশি, তাহলে কি হবে, সেটা প্রজেক্ট Accept- একসেপ্টেবল না। মানে এটা করা অনেক সময় লাগতে পারে বিভিন্ন ইস্যুর কারণে মেবি, বাট এটা একসেপ্টেবল না, উচিত হবে না, অন্য একটা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করা হবে। ঠিক আছে, কিন্তু অনেক সময় বিভিন্ন ইস্যুর কারণে মানে দেখা যায় কি নিচেও অনেক সময় করে, সেটা একবারে ব্যক্তিগত কারণে, পাবলিক চিন্তা করে আসলে খুব বেশি করা হয় না। ঠিক আছে, তোমার এলাকার মধ্যে ছোট্ট একটা ব্রিজ থাকতে পারে 200 ফিটের, 200 মিটারের। এই ধরনের ব্রিজ গুলার কাজগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অ্যানালাইসিস করা দরকার, খুব ছোট প্রজেক্ট। হ্যাঁ, যেমন ছোট ছোট অনেক নদী বা খাল এগুলো গেছে না, তখন কালভার্ট করে তৈরি করে দেওয়া হয়, তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অ্যানালাইসিসটা আমাদের করা প্রয়োজন। মনে হয় আজকে একটা অঙ্ক করতে পারবো, বেশি সময় তো থাকবে না। তো কনভেনশনাল বেনিফিট কস্ট নিয়ে আজকে কথা বলবো। তো এখানে কনভেনশনাল বেনিফিট কস্ট বা যেটাই বলি, এখানে ওভারঅল কি আমাদের সূত্রটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। আগেই যেটা বললাম প্রেজেন্টের যে ব্যাপারটা, এই যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট বেনিফিট গুলা, এটা হচ্ছে টোটাল কস্ট। এখন কস্টের মধ্যে প্রথম কস্টটা কিন্তু ইনিশিয়াল কস্ট বা ফার্স্ট কস্ট যেটা আমরা বলি, তাই না? এবং ইনিশিয়াল কস্ট থেকে আমরা সবসময় একটা জিনিস বাদ দিতাম, সেটা কি বলতো, স্যালভেজ কস্টিং বাদ দিতাম না? জি স্যার। মানে মোট কথা আমার 10 বছর পরে প্রোডাক্টটার, এখন প্রোডাক্টটা ইনভেস্ট মানে কিনতে আমার লাগলো 20 লাখ টাকা, 10 বছর পর এটার দাম হবে 5,000 টাকা, এই 5,000 টাকা কিন্তু আমার কস্টের থেকে বাদ যাবে। এবং তার সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা কি, আমাদের প্রতি বাৎসরিক একটা অপারেটিং বা হোল্ডিং যে মেইনটেনেন্স কস্ট, যেটা সহজ ভাষায় বললে, এবং পাশাপাশি গ্রেডিয়েন্ট রেলিভেন্ট কস্টিং গুলো কিন্তু থাকতে পারে। আমরা কি মোটামুটি এটুকু বুঝতে পারলাম ফর্মুলার যে ফর্মুলেশন গুলা? জি স্যার। আচ্ছা, মোট কথায় উপরে সব যত বেনিফিট গুলো আছে এবং কোশ্চেনে দেওয়া থাকবে। ডিসবেনিফিট নিয়ে খুব বেশি ওরিড হওয়ার দরকার নেই, কারণ ডিসবেনিফিট কোশ্চেনে একমাত্র বলা থাকলে তখন আমরা ওইভাবে সেটাকে অ্যানালাইসিস করব। আজকে শুধু দেখবো কনভেনশনাল ব্রেক ইভেন রেশিও, সরি ব্রেক ইভেন না, বেনিফিট কস্ট রেশিও। নেক্সট ক্লাসে আমরা আশা করি মডিফাইড বেনিফিট কস্ট রেশিও নিয়ে কথা বলবো। সো এখানে কিছু কোশ্চেন রেজ দেওয়া আছে এবং এখানে একটা প্রজেক্টের কথা বলেছে, এটাও আগেরটার মতো। এটা একটা রিডিং পড়বা, এটা তোমার বইয়ে থেকে নেওয়া, সুলিভানের 10.1 রিডিং পড়লে বুঝতে পারবা যে আসলে কোন ধরনের কি, কোনটা সুবিধা বেনিফিট, কোনটা কস্ট, কোনটা ডিসবেনিফিট। এটা জাস্ট রিডিং পড়ার জন্য দিয়েছে, এই জন্য যাতে ফাইন্ড আউট করতে তোমাদের জন্য সহজ হয়। আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি, চলো। উই উইল ইভালুয়েট, একটা ইভালুয়েট করতে হচ্ছে বাইপাস। বাইপাস সরকারি একটা বিভিন্ন বাইপাস হয় না অনেক সময়, রাস্তার ব্যাপার বা যেটা হতে পারে সেরকম কিছু মনে হয়, পড়ে দেখি পুরোটা। তো বাইপাসের করার কথা বলছে, এটা হচ্ছে গিয়ে বাইপাসের কনস্ট্রাকশন কস্ট, তার মানে এটা কি একটা, মেবি এটা একটা ফিক্স কস্ট। আর প্রতি বৎসরিক একটা খরচ কি, এটা হচ্ছে অ্যানুয়াল মেইনটেনেন্স কস্টিং কত, 5 লক্ষ 20 ডলার মিলিয়ন, না, 5 লক্ষ না ওটা ডলার। হচ্ছে কনস্ট্রাকশন কস্ট, মানে ওটা ইনিশিয়াল কস্ট বলা যেতে পারে। এবং বাৎসরিক একটা মেইনটেনেন্স কস্টটা কি, 5 লক্ষ ডলার, মানে $0.5 মিলিয়ন বলতে পারি আমরা। আর অ্যানুয়াল বেনিফিট দেখো সরাসরি বলে দিয়েছে, বেনিফিটটা কি হবে বাৎসরিক 2 মিলিয়ন, 2 মিলিয়ন হচ্ছে বেনিফিট হবে। ঠিক আছে, এবং বলতেছে লাইফ সাইকেলটা কত, 50 ইয়ার্স। বুঝতে পারছি? তাহলে এখানে কস্ট আর বেনিফিটটাকে একটু আলাদা করে ফেলা যায় কিনা? বেনিফিট শুধু একটাই দেখতে পাচ্ছি, আর কোনো বেনিফিট আছে?
এখানে দুটো লাইন লিখেছে, প্রথমে বলেছে 8% নিয়ে মানে আসলে চেক করে দেখতে বলছে সেটা ভালো কিনা, কিন্তু সোশ্যাল একটা ইন্টারেস্ট বলছে, সবাই বলতেছে 4% হলে ভালো হয় বা এরকম একটা ফ্যাক্টর, সেক্ষেত্রে কেমন হবে? আচ্ছা তাহলে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি বেনিফিটটা কি। বেনিফিট এখানে যদি বলি তাহলে আমাদের 2 মিলিয়ন, এটা কি বাৎসরিক, তাই না? বুঝতে পারছি, এটা হচ্ছে বাৎসরিক 2 মিলিয়ন। আর 5 লক্ষ যেটা, সেটাও কিন্তু বাৎসরিক আছে। তাহলে এমন করা যেতে পারে কিনা, ওই যে 20 মিলিয়ন যেটা আছে সেটা কিন্তু ফার্স্ট কস্ট, সেটাকে আমি যদি 50 বছরে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে দেই, অ্যানুয়াল কনভার্ট করে দেই, সহজ হয়ে যায় না? আমি কি বোঝাতে পারলাম? যেটা এখানে করা হয়েছে একই কথা যেটা বললাম, আমাদের বাৎসরিক বেনিফিট হচ্ছে 2 লক্ষ, সরি 2 মিলিয়ন। এটা হচ্ছে আমরা আসলে সবগুলো অ্যানুয়ালি রেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে বেনিফিট। আচ্ছা, আর প্রতি বছরে যেহেতু আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 8%, তাহলে আমরা কি করছি, আমাদের এই টাকাটাকে প্রেজেন্টে বর্তমানে আছে যেহেতু ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট কস্টিং, সেই কস্টিংটাকে আমরা কনভার্ট করছি কিসে, এটা কি কিসে কনভার্ট করলাম, অ্যানুয়ালে কনভার্ট করলাম, এবং তার সাথে অ্যানুয়াল একটা কস্টিং ছিল সেটা যোগ করেছি। আমরা যোগ করে দেখতে পাচ্ছি রেশিওটা আসছে 0.94। ইজ ইট জাস্টিফাইড ইকোনমিক্যালি? আমার কথা কি শুনতে পাচ্ছ কেউ? জি স্যার। হ্যাঁ, এটা কি ইকোনমিক্যালি জাস্টিফাইড আমরা বলতে পারি? না স্যার। এটা না ইকোনমিক্যালি জাস্টিফাইড বলা যায় না। কিন্তু যদি বলা ইন্টারেস্ট রেট 4%, তাহলে এখানে বলে দিয়েছে যে ইন্টারেস্ট রেটটা যদি 4% হয় তাহলে এটা যখন অ্যাকসেপ্টেবল হবে। কিভাবে হবে? আমরা একই জিনিস হবে, শুধু পার্থক্য কোথায় হবে বলতো? ইন্টারেস্ট রেটে। যেটা মনে বুঝতে পারলা কিনা আবার একটু দেখি, পরেরটা করে দেখি। জি স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে আমাদের বেনিফিট হচ্ছে এখানে, আমরা যদি সরাসরি লিখি বেনিফিট কস্ট রেশিও, এখন 4% এর জন্য ধরবো, তাহলে আমাদের প্রথমে হচ্ছে বাৎসরিক খরচ হচ্ছে 2 মিলিয়ন, এটা হচ্ছে ইউএস ডলার, এটা হচ্ছে অ্যানুয়ালে আছে, আমরা সব অ্যানুয়ালে রাখতে যাচ্ছি। আর ডিভাইড বাই হচ্ছে আমাদের দুটা কস্টিং আছে, একটা হচ্ছে ফার্স্ট কস্ট, সেটা হচ্ছে 20 মিলিয়ন, এবং 20 মিলিয়ন এটা হচ্ছে আসলে আছে প্রেজেন্টে, এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে অ্যানুয়ালে। পি আয়ের মান হচ্ছে এই 4% ধরি, আর হচ্ছে লাইফ সাইকেল হচ্ছে 50। মেবি তোমার কাছে 50 নাও থাকতে পারে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ দা ফর্মুলা। আর পাশাপাশি এডিশনাল একটা অ্যানুয়াল কস্টিং আছে, সেটা কত? 0.5 মিলিয়ন। এইটা আমরা অ্যানালাইসিস করে ফাইনালি আসলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে, আমি করে দেওয়া তো আসলে করে দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেনিফিট কস্ট রেশিওটা আসতেছে 1.4 এর কাছাকাছি। এখন কি এটা জাস্টিফাইড বলা যেতে পারে 4% যদি ইন্টারেস্ট রেট ধরা যায়? জি স্যার। 4% হলে এটা হচ্ছে এই কোন বাইপাসটা আসলে ইনিশিয়েটেড করা, এটা জাস্টিফাইড হবে জাস্টিফাইড স্যার। বলা যায়, কিন্তু আদারওয়াইজ এটা বলা যেত না। এই মোটামুটি আর কি। এখানে আরো একটা ম্যাথমেটিক্স আছে, এইটা হয়তো আজকের ক্লাসের মেবি শেষ ক্লাস, শেষ অঙ্ক বলা যেতে পারে, এটাও খুব বেশি সময় লাগবে না। এখানে ইন্টারেস্ট রেটটা কত দিয়েছে? 8%। আমরা ইন্টারেস্ট রেটটা আগে লিখে ফেলি, 8% দিয়েছে। মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন, আর স্টাডি পিরিয়ড হচ্ছে 25 ইয়ার্স, মানে এন এর ভ্যালু হচ্ছে 25 ইয়ার্স। আর বলছে যে একটা স্টেটের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, সেখানে রিভারের উপরে অলরেডি এক্সিস্টিং একটা কোন একটা ব্রিজ হয়তোবা আছে। হ্যাঁ, বলতেছে যে নতুন একটা ব্রিজ যদি আমরা কনস্ট্রাক্ট করতে চাই তাহলে আমাদের কস্টিং হবে $3 লক্ষ। মানে সেটা হচ্ছে আমাদের কি, তাহলে এটা একটা ফিক্সড কস্ট, মানে ইনিশিয়াল কস্ট বলতে পারি আমরা, এটা একটা কস্ট। এবং প্রতি বাৎসরিক একটা কষ্ট হবে, কস্ট কত হবে আমাদের, বাৎসরিক কস্ট কত হবে, মেইনটেনেন্স কস্ট, সেটা হচ্ছে $10,000। $10,000। আর এক্সিস্টিং যে ব্রিজের মেইনটেনেন্স কস্টিং ছিল কত?
$18,500। হ্যাঁ, $18,500 তাহলে কি আমাদের বেঁচে যাবে না? জি স্যার। তাহলে এটা কিন্তু আমাদের কস্টের থেকে সেভ হবে আর কি, বলতে পারি আমরা এই টাকাটা আমাদের সেভ হবে। আর আমাদের ওভারঅল এস্টিমেটেড যে আমাদের এখানে কি হবে, একটা বেনিফিট আছে, সেটা কি বাৎসরিকভাবে $25,000 একটা বেনিফিট হবে। রিমুভাল অফ দ্য ট্রাফিক বটলনেক, ট্রাফিকে আসলে হয়েছে কি রাস্তার ওখানে যানজট হয়ে যেত আর কি, ওটাকে আমরা বটলনেকটাকে রিমুভ করতে পারবো, এবং সেটার এস্টিমেটেড কস্টিং বলা যাচ্ছে যেটা আর্নিং হচ্ছে, বেনিফিট হচ্ছে $25,000 ইকুইভ্যালেন্ট। তো এটাকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, এটা এর বাইরে কোনো ডাটা মনে হয় না, নাই মনে হয় নাই। হ্যাঁ আছে। তাহলে আমরা প্রথমে যদি কস্টটা নিয়ে কথা বলি, হ্যাঁ কস্ট হচ্ছে আমাদের কি কি আছে বলতো? প্রথমে হচ্ছে $3,00,000, এটাকে আমরা অ্যানুয়ালে করে ফেলি। A/P, আয়ের মান কত? 8% আর হচ্ছে 25, এটা হচ্ছে একটা কস্ট গেল। তার সাথে আরো একটা কস্ট ছিল, জানো কি সেটা বলতো? $10,000 না? আর একটা টাকা বেঁচে যাচ্ছে, সেটা কত? আগে যেটা ছিল $18,000, $18,500, সেই কস্টিংটা আমাদের কি হচ্ছে, সেভ হচ্ছে, এটা আমাদের কস্টিং হয়ে গেল। এখন বেনিফিটের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে আমাদের বাৎসরিক কস্টে মানে লাভ হচ্ছে এটা, বা বেনিফিট হচ্ছে সিস্টেমের। তো এখন আমরা এটাকে যদি রেশিও করি, তাহলে কি পাবো? বেনিফিট উপরে আসবে, কস্টটা নিচে আসবে। এখন দেখি অঙ্ক এখানে কিভাবে করেছে। হ্যাঁ মোটামুটি মনে হয়, হ্যাঁ ঠিক আছে। এখানে আবার ওই কস্টটাকে একসাথে ধরেছে, তো মানে মোট কথা আগে থেকে আমার $8,500 কম টাকা লাগছে, সেটাই বোঝানোর চেষ্টা করেছে, ওই জন্য এইভাবে ধরা হয়েছে যে একই কথা, কিন্তু আমি যেভাবে লিখলাম এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিসই। মানে কস্ট গুলাকে এখানে দেখুন, এই যে এই কথাটা এখানে বলেছে যে আমাদের কি হচ্ছে এখানে, কস্টটা রিডাকশন ইন দ্য অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্স কস্টটা আগে ছিল কত? $18,500, এখন কস্টিং কত? $10,000। তাহলে আমাদের লাভ হচ্ছে কত? $8,500 বেঁচে যাচ্ছে না কস্ট থেকে? সেটাই এখানে হিসাব করে এভাবে দেখিয়েছে আর কি, একই জিনিস। এবং উপরে যেটা লিখলাম সেটা একই কথা, মানে এখানেও সেই একই কথাই বলতে পারি যে এখানে এইটুকু হিসাব করলে কিন্তু $8,500 বাঁচবে, সেটাই বোঝানো হচ্ছে। এই মোটামুটি তাহলে এই জিনিসটাকে আমরা তাহলে বেনিফিট কস্ট রেশিও দেখতেছি 1.275। ইজ ইট ইকোনমিক্যালি জাস্টিফাইড অর নট? Yes, sir. Yes, sir. জাস্টিফাইড না জাস্টিফাইড না? Justified. জাস্টিফাইড। তার মানে এই প্রজেক্টটা কিন্তু আমরা